ঢাকা কলেজের মাস্টার্স ফাইনালের ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নাহার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে টপিকস পড়াবো সেটা হচ্ছে ফেনোমেনোলজি। এই ইতিপূর্বে তোমাদের যে দুটা ক্লাস নিয়েছিলাম ফেনোমেনোলজির উপরে, তো সেই ফেনোমেনোলজির উপরে আমরা দেখেছিলাম যে আসলে প্রতিভাস বিজ্ঞান বা রূপতত্ত্ব কি, এবং এডমান্ড হুসাইলের মতবাদের উপরে, অর্থাৎ বিভিন্ন প্রগতি দার্শনিকদের মতবাদ, তাদের প্রভাব। তারপরে বলেছিলাম চেতনার বিষয়মুখীনতার তত্ত্ব, অর্থাৎ ইন্টেনশনালিটি অফ কনসাসনেস। এরপরে আমরা বিশুদ্ধীকরণ পদ্ধতি বা অবরাস পদ্ধতি আমরা কিছুটা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা সে অবরাস পদ্ধতি বা হ্রাসকরণ পদ্ধতির যে স্তরগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব, অর্থাৎ মেথড অফ রিডাকশন, অবরাস পদ্ধতি। এই পদ্ধতির যে স্তরগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, হোসালের এই প্রতিভাসম্মত অবভাস পদ্ধতির প্রক্রিয়ায় প্রথম ধাপ ছিল কিন্তু ইপোকি। ইপোকি অর্থাৎ এই শব্দের অর্থ যে ইপোকি বা বন্ধনীকরণ পদ্ধতি। এই পদ্ধতির পথ ধরেই দর্শনে আসে রিডাকশন বা অবরাস পদ্ধতি। অবরাস পদ্ধতি কোনো বিচারমূলক ক্রিয়া নয়, এটা হচ্ছে জগতের বাইরের অস্তিত্বের প্রতি আমাদের বিশ্বাস আছে, যা এক ধরনের জীবন্ত বিশ্বাস। অর্থাৎ যা এই বিশ্বাস বলতে এখানে প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে লব্ধ প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির মূল প্রত্যয়কে বোঝানো হয়। এই প্রতিভাস বিজ্ঞানসম্মত অভ্যাস পদ্ধতির ক্রিয়া প্রণালীতে প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির মূল প্রত্যয়কে স্থগিত করা হয় বা বন্ধনের মধ্যে আবদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় আমাদের সামনে উপস্থাপিত উন্মোচিত হয় সেটা হচ্ছে জগতের মৌলিক ও যথার্থ রূপ। এবং এইটার অনুযায়ী জগতে আমরা আসলে যে বসবাস করি বা জগৎ হচ্ছে আমাদের বসবাসের স্থান, এটি প্রাকৃতিক জগৎ এবং একজন মানুষ হিসাবে আমাদের অবস্থান এই জগতে। মানুষ কিন্তু সচেতন জীব, আর এই সচেতনতার কারণেই মানুষের দৃষ্টিতেই জগতের প্রাকৃতিক দিকগুলোর কিন্তু বিশ্লেষণ করা হয়। জগতের এই বিশ্লেষণ এবং মূল্যায়ন এই নীরব উপলব্ধি হিসাবে স্থান পায়, অর্থাৎ মানুষ তথা তার চেতনায়, অর্থাৎ আমাদের চেতনায়। এক সময় আমরা আমাদের এই চেতনার গণ্ডি অতিক্রম করে এটি বাহিত হয় আমাদের সকলের চেতনায়। কেননা আমার মতো সকল মানুষও তাদের নিজস্ব অবস্থান থেকে বিশ্লেষণ করে, মূল্যায়ন করে, এবং এই মূল্যায়ন থেকে এই জগৎকে, অর্থাৎ এতে তখন স্থিতি হয় আমাদের সকলের নীরব উপলব্ধিতে। তাই প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির মূল প্রত্যয় এবং উৎস এই নীরব উপলব্ধি, অর্থাৎ জগতের প্রতিভাস সম্মত বিজ্ঞান এক ধরনের বিশ্বাস, আর এটি প্রাকৃতিক বিশ্বাস বা প্রবণতা যা সমস্ত জাগতিক কর্মকাণ্ডের ভিত্তি। এখন এই যে আমরা বলছি যে ইপোকি শব্দটি আমরা ব্যবহার করেছেন হুসাল, এই ইপোকি পদ্ধতি কিন্তু আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে তার একটা ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। তাই ইপোকি পদ্ধতির এই নেতিবাচক হওয়ায় বিশুদ্ধ চেতনার সারমর্ম অনুসন্ধানে এটি একটি আনুষঙ্গিক সত্য মাত্র, অর্থাৎ আপত্তিক ও অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করে ক্রমান্বয়ে বিশুদ্ধ চেতনার যে সকল স্তরের সন্ধান পাওয়া যায় তার প্রকৃত স্বরূপ বর্ণনা করা হচ্ছে হুসালের এই রিডাকশনের কাজ। অর্থাৎ বিশুদ্ধতার ক্রমানুসারে নির্দিষ্ট কয়েকটি স্তরের মধ্যে দিয়ে এই পদ্ধতি অগ্রসর হয়। অর্থাৎ এই পদ্ধতিগুলো হচ্ছে, প্রথম স্তর আমরা বলছি যে সাইকোলজিক্যাল রিডাকশন, অর্থাৎ মনোবৈজ্ঞানিক হ্রাসকরণ। দ্বিতীয়টা হচ্ছে এডিটিক রিডাকশন, অর্থাৎ বিশেষের হ্রাসকরণ। তৃতীয়টা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল রিডাকশন, অর্থাৎ প্রতিভাসম্মত হ্রাসকরণ। এই স্তরগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ স্থূল বস্তু জগতের নানা বিষয়ের জ্ঞানের মাধ্যমেই চেতনা সর্বপ্রথম আমাদের কাছে ধরা দেয়, এবং এই সাধারণ বস্তু জগতে বিষয়বস্তুর সঙ্গে একীভূত হয়েই চেতনার প্রথম আবির্ভাব ঘটে। বস্তু অনুসারে তার বদলায় তার রূপ। সাইকোলজিক্যাল রিডাকশনের উদ্দেশ্য হল স্থূল বস্তু জগতের সঙ্গে জড়িত
চেতনাকে মনোজগতে নিয়ে আসা। আর এর দ্বারা জাগতিক বস্তু বিষয়ে চেতনায় বহুত্ব এবং আপেক্ষিকতাকে অতিক্রম করে বিভিন্ন সময় চেতনার মধ্যে এক প্রকার ঐক্য স্থাপিত হয় এবং এই বর্ণনাত্মক বিজ্ঞানের ক্রমবিকাশ অর্থাৎ এই চেতনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে দেহের চেতনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে দেহের সাথে। দেহের জন্য চেতনা অস্তিত্বশীল, আবার এই অস্তিত্বের জন্য চেতনা দেহের উপর নির্ভরশীল। তাই অস্তিত্বে এই মনোবৈজ্ঞানিক এটাকে বলা হয় দেহ এবং মনের যে অস্তিত্ব, অর্থাৎ এটাকে বলা হয় মনোবৈজ্ঞানিক চেতনা। তবে এই চেতনা হচ্ছে অভ্যাসযোগ্য বা হ্রাসকরণ পদ্ধতি যেটাকে বলা হয়, এটি অভ্যাসিত হয় দেহে। দেহ অভ্যাসিত হয় ভৌতিক যান্ত্রিকতাবাদে, আর দেহের যান্ত্রিক উপাদান সহ আবার রাসায়নিক উপাদানে হ্রাসযোগ্য হয়। এরই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মনোবিজ্ঞান অভ্যাসিত হয় ভৌতিকতাবাদে, ভৌতিকতাবাদ অভ্যাসিত হয় তার পদার্থবিদ্যায়, আর পদার্থবিদ্যা অভ্যাসিত হয় রসায়নবিদ্যায়। অর্থাৎ আমরা এটা স্পষ্ট কথা থেকে যে মনোবৈজ্ঞানিক চেতনা অভিজ্ঞতা লব্ধ বিজ্ঞানে পর্যালোচিত হয়। এই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেই চেতনার আচরণ এবং কর্মকাণ্ডের একটি কার্যকরণ সম্মত ব্যাখ্যা প্রদান করা সম্ভব। অর্থাৎ সাইকোলজিক্যাল ডিডাকশনের জ্ঞাতার চেতনা একটি পরিমার্জিত রূপ প্রদান করে। দ্বিতীয় স্তরটিকে আমরা বলেছিলাম যে এডিটিক ডিডাকশন, অর্থাৎ বিশেষের হ্রাসকরণ। এটা দিয়ে বোঝানো হয়েছে যে এই স্তরে চেতনার বিষয়বস্তুকে প্রসাধন করা হয়। অর্থাৎ এর অর্থ হলো যে বিশেষ বিশেষ ঘটনাকে বাদ দিয়ে শুধু সারসত্তাকে আলোচনা করতে হবে। অর্থাৎ সার্বিক ধারণার নিষ্কাশন এটা বাস্তবায়িত হয় শুধু চেতনার সক্রিয়তায়। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ করা হয় বিষয়, বস্তু, ঘটনা, বিভিন্ন ঘটনা প্রবাহ ইত্যাদি। এটি বিষয়ের অভিজ্ঞতা, এটা থেকে অবহিত হওয়া যায় যে অভিজ্ঞতালব্ধ বিষয় নিঃসৃত সারসত্তার মৌলিক ও সার্বজনীন রূপ, যা বিষয়ের সার্বিক ও সর্বজন বিদিত দিক। কিন্তু এই সামান্য ধারণার নিষ্কাশন প্রক্রিয়া বাস্তবায়নে যদি প্রতিবন্ধকতা আসে, তবে ইপোকির এই প্রক্রিয়ায় তা অপসারিত করা হয়। এখানে ইপোকির কারণেই চেতনার বিশুদ্ধ স্তরে বিষয় বস্তুর একটা সর্বজন বিদিত ও সার্বিক সারসত্তা ধারণা প্রতিস্থাপন করা সম্ভব হয়। এই ধারণা প্রতিস্থাপনই ইপোকির এই ক্রিয়া প্রণালীর একটা ইতিবাচক দিক। তাই এখানে সারসত্তার সংশ্লিষ্ট অপ্রাসঙ্গিক দিকগুলো বর্জিত হয় এই ইপোকির ক্রিয়ায়। তো এক্ষেত্রে দেখা গেছে যে ইপোকির এই সক্রিয়তার সুসম্পন্ন হয় একটা গঠনমূলক কার্যক্রম এর মাধ্যমে। এই প্রক্রিয়া লাভ করা যায় যে কোনো কিছুর সারসত্তার সামগ্রিক রূপ, আর এর মধ্য দিয়ে প্রতিভাত হয় যে কোনো কিছু তথা বিষয় বা বস্তুর সার্বিক রূপ। আর এটি হচ্ছে বিষয়ের যথার্থ রূপ, যা কেবল প্রতিভাস বিজ্ঞানের দৃষ্টিতে নয়, বরং সকলের দৃষ্টিতেও সমানভাবে বিবেচনাযোগ্য। এখন আমরা দেখব যে রিডাকশনের তৃতীয় স্তরে কি। আমরা বলেছিলাম যে রিডাকশনের তৃতীয় স্তর হচ্ছে ফেনোমেনোলজিক্যাল রিডাকশন, অর্থাৎ প্রতিভাসম্মত হ্রাসকরণ। এই স্তরে জ্ঞাতা হলো বিশুদ্ধ জ্ঞাতা, আর সাইকোলজিক্যাল এবং এডিটিক রিডাকশনের এই দুটো স্তরেই জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকে। অর্থাৎ প্রত্যেক জ্ঞানের অবশ্যই একটি বিষয়বস্তু থাকবে এবং সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের চেতনা থাকে। কাজেই বিষয়বস্তুহীন নিছক চেতনা সম্ভব হয় না। তাই হুসালের মতে চেতনার সম্মুখে যখন বস্তু প্রদত্ত হয়, সুতরাং বাস্তব জ্ঞাতা হিসাবে চেতনার অস্তিত্ব কিন্তু অনস্বীকার্য। কিন্তু বস্তুর এই চেতনা লাভের সাথে তার সম্পর্ক, অর্থাৎ তার সঙ্গে সম্পর্কিত জ্ঞাতা ও চেতনারই বিষয় তার সঙ্গে বস্তুরূপে প্রদত্ত হয় এবং জ্ঞাতা চেতনারই উপাদান রূপে উপস্থাপিত হয়।
যতক্ষণ না জ্ঞাতা চেতনার বিষয় হিসেবে অবস্থান করবে ততক্ষণ তা হচ্ছে বিশুদ্ধ জ্ঞাতা। তবে হুসালের মতে এই জ্ঞাতাকে বিশুদ্ধ অনুভবের দ্বারা জানা যায় এবং এরূপ ক্ষেত্রে চেতনাভিত্তিক কোনো বস্তুমুখীনতা নেই, অর্থাৎ এই স্তরে বিশুদ্ধ চেতনা স্বরূপে অবস্থান করে। আর কিন্তু চেতন যদি সর্বদাই বিষয়মুখী হয় তাহলে চেতনাকে আর স্বরূপে ফিরে পাওয়া কিন্তু অসম্ভব। এই কারণেই ব্রেন্টানোর চেতনার বিষয়মুখীনতা, আমরা গত ক্লাসেও বলেছিলাম যে ইন্টেনশনালিটি অফ কনসাসনেস, অর্থাৎ এই তত্ত্বকে স্বীকার করে নিলেও হুসালকে এমন একটি উপায় অবলম্বন করতে হয়েছিল যাতে চেতনা তার বিষয়ের মধ্যে বিশুদ্ধতাকে হারিয়ে না ফেলে। অর্থাৎ চেতনায় গতি সাধারণত বহুমুখী, আর এই বহুমুখী চেতনার গতিকে হুসাল ফেরাতে চেয়েছিলেন তার অন্তর্মুখী বা অন্তরের দিকে। অর্থাৎ ফলে চেতনার বিষয়বস্তু আর বহির্বস্তু কিন্তু রইল না। তাহলে কি হলো, যে এই আত্মাস্বরূপ উপলব্ধিটা করাই হচ্ছে চেতনার একমাত্র বিষয়বস্তু বলে গণ্য হয়। তাই এই বস্তু জগৎ এবং অভিজ্ঞতা লাভকারী আমি যার অন্তর্নিহিত হলো, কিন্তু তবু আমি অর্থাৎ আমি এর চেতনাতেই থাকতে হবে, অন্যথায় চেতনা বিষয়হীন হয়ে পড়বে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে হুসাল দুই রকম এই আমি চেতনার মধ্যে একটি সুস্পষ্ট বিভাগ করেছিলেন। সেটা হচ্ছে এক, যে বস্তু জগতের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে একটা দেহ আশ্রিত আমি, সেটা শব্দটা হচ্ছে দেহ আশ্রিত আমি। দেহাশ্রিত আমি, আর একটা হচ্ছে অতীন্দ্রিয় আমি, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল যেটাকে আমরা বলি। এই দুটো শব্দ ইউজ করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই বস্তু জগতের সাথে সম্পর্কিত এটা হচ্ছে দেহশ্রিত আমি, আর গভীর মনন ও আত্মোপলব্ধির সাহায্যে যেটা প্রাপ্ত সেটা হচ্ছে অতীন্দ্রিয় আমি। তাই এই স্তরটাকে হুসাল বলেছিলেন ট্রান্সেন্ডেন্টাল রিডাকশন, অর্থাৎ অতিক্রমণকারী হ্রাসকরণ বা আত্ম অতিক্রমণকারী হ্রাসকরণ বা অতীন্দ্রিয় হ্রাসকরণ বা আত্মা। এই অতীন্দ্রিয় আমি বলতে জগৎ অতিক্রান্ত এক বিশুদ্ধ চেতনা। বিশুদ্ধ চেতনার একটা সুনির্দিষ্ট অর্থ আছে, এই অর্থে এটি অর্জন করে পরম সত্তার আকার। আর এ প্রসঙ্গে হুসাল বলেন যে বিশুদ্ধ চেতনা অতি দ্রুত নিজেকে চারপাশের অবস্থান থেকে আলাদা করে, নিজের মধ্যে প্রত্যাবর্তনের ক্ষমতা রাখে। এমনকি এর এমন কোনো গণ্ডি বা পরিসীমা নেই যার মধ্য থেকে, যার জন্য বা অন্য কোনো অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার আবশ্যকতা দেখা দিতে পারে। এর ফলেই যে তিনি বলেন যে বিশুদ্ধ চেতনাই হচ্ছে কেবল জগৎ ও প্রকৃতিতে অবস্থিত সমস্ত সত্তার মধ্যে অনিবার্য স্বাধীনতা উপভোগ করে থাকে। আর এটাই হচ্ছে বিশুদ্ধ চেতনা। অর্থাৎ এই বিশুদ্ধ চেতনা নিজের অস্তিত্ব প্রতিষ্ঠায় কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ জগৎ অস্তিত্ব নির্ভর। তাই জগতের অস্তিত্বশীল রূপটি ধরা দেয় আমাদের প্রত্যক্ষণে। এই প্রত্যক্ষিত রূপের অন্তরালে থাকে আর এর ট্রান্সেন্ডেন্টাল অর্থাৎ অতিক্রমণমূলক দিক। তাই অতিক্রমণমূলক দিকটি বাদ দিয়ে এই জগৎকে সম্পূর্ণভাবে চিন্তায় নিয়ে আসা যায় না। তাই জগতের প্রত্যক্ষণযোগ্য দিকটি অন্তরালেই কিন্তু এর অবস্থান থাকে। তাই হুসালের মতে বিশুদ্ধ চেতনার জাগতিক অবস্থান নির্দেশিত হয় দেহে, আর এই জাগতিক দেহ ধারণের ফলে বিশুদ্ধ চেতনার মৌলিক কর্মকাণ্ডের সক্রিয়তা ব্যাহত হয় না, বরং অক্ষুণ্ণ থাকে। তাহলে এটা দেখা যাচ্ছে যে এই কার্যক্রম কিন্তু সুসম্পন্ন হচ্ছে যে স্তরে, সেটাই হুসালের হচ্ছে অতীন্দ্রিয় অধিভাস বিজ্ঞানের স্তর। তাই এই চেতনার অতিক্রমণমূলক অর্থ অতীন্দ্রিয় জগতে বিরাজমান। তাই এমন একটি জগৎ যা চেতনার সুনির্দিষ্ট ও গোপন ক্রিয়ায় পরিকল্পিত। চেতনার যেসব ক্রিয়ায় অতিক্রমণমূলক জগতের ধারণাটি পরিকল্পিত হয়, অবরাস পদ্ধতির কর্মকাণ্ড তা নিষ্ক্রিয় করে দেয়।
কিন্তু যে সমস্ত মৌলিক দৃষ্টিভঙ্গিতে এই জগৎ গঠনতান্ত্রিক রূপ পায়, অর্থাৎ অগ্রাস পদ্ধতি স্বাভাবিক ক্রিয়া সম্পাদনে সেটা সহায়তা প্রদান করে। তাহলে দেখা গেছে যে অভ্যাস পদ্ধতির ক্রিয়ার যে চেতনা উন্মুক্ত হয় তা জাগতিক সবকিছুর কিন্তু উৎসস্থান। তাই অভ্যাস পদ্ধতি বা ইপোকি এর কর্মকাণ্ডকে কেবল চেতনার বিষয়গত দিক দিয়ে প্রয়োগ করা যায়। তাই এই জগতে চেতনা কখনো এর নিজস্ব সুবিধার ক্ষেত্রে প্রস্তুত করার জন্য কাজ করে না, এটি জগতের স্বাভাবিক কর্মকাণ্ডকে অকেজো করে দেয় মাত্র। তাই এই অবস্থায় জগতের স্বাভাবিক কর্মকাণ্ড স্থগিত হয়, ফলে অগ্রাস পদ্ধতির প্রবণতার সৃষ্টি হয় এক নতুন চিন্তাধারা। এই চিন্তাধারার প্রভাব পড়ে জাগতিক পরিমণ্ডলে বিরাজমান এই সমস্ত বিষয় এবং বস্তুতে। তাই চেতনার বিষয়মুখীনতার কল্যাণে এই জগৎ সুসংগঠিত হয় এবং আরো একটি সুন্দরভাবে উপস্থাপিত হয় তার চেতনায়। তার চেতনা বিচ্ছিন্নভাবে জগতে অবস্থান করতে পারে না। জাগতিক উপস্থিতি ব্যক্ত করার জন্য চেতনায় দেহ ধারণ হয় চেতনার জাগতিক অবস্থান। তাই আমরা আগেই বলেছি যে দেহাশ্রিত আমি, অর্থাৎ এই দেহাশ্রিত হওয়ায় চেতনা অর্জন করে সক্রিয়তা, আর এটি হচ্ছে চেতনার সক্রিয়তা। তাই এই সক্রিয়তাই হচ্ছে চেতনার গঠনমূলক ক্রিয়া। হুসালের প্রতিভাস বিজ্ঞান সম্মত অভ্যাস পদ্ধতি কোনো এক প্রকার সত্তার অস্বীকৃতি নয়। তার মতে এই পদ্ধতির ক্রিয়ার কোনো কিছু হারিয়ে যায় না, আর কোনো ধারণা সন্দেহবাদের অন্তর্ভুক্তও কিন্তু এখানে ঘটে না। তাহলে কি হচ্ছে, এখানে এই পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির মূল প্রত্যয়ের উপর এমনভাবে প্রয়োগ করা হয় যেন এই পদ্ধতির প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির মূল প্রত্যয়ের, তাহলে বললাম যে প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির মূল প্রত্যয়ে যেসব মৌলিক দিক আছে এদের উপর এটি কোনোভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে না পারে। অর্থাৎ প্রকৃত অর্থে হুসাল বলেন যে এই অগ্রাস পদ্ধতি অস্বীকৃত হয় না, এমনকি সন্দেহ করা যায় না, অথবা এই পদ্ধতি প্রকৃতির পরিবর্তন ঘটানো সম্ভব নয়। তা হুসাল প্রতিভাস বিজ্ঞানের তিনটি লক্ষ্য হচ্ছে এই যে প্রথমত সাধারণ বস্তু জগৎকে বন্ধনীকরণের সাহায্যে বিচ্ছিন্ন করে তার সারার্থ আবিষ্কার করা এবং সাক্ষাৎ প্রতীতির মাধ্যমে সেই বিষয় সম্পর্কে অবগত হওয়া। দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে বস্তু জগতের অস্তিত্বের বোধগম্যতা ও তার অর্থ যে জ্ঞাতা রূপ, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টালের উপর যে নির্ভরশীলতা সেটা উপলব্ধি করা। এরপরে তৃতীয়ত তিনি বলেছিলেন যে অতীন্দ্রিয় আত্মাকে আবিষ্কার করা, যা থেকে পূর্ব স্বীকৃতি বিহীন আলোচনা শুরু হয়। সুতরাং এই বন্ধনীকরণ পদ্ধতি বা ইপোকি বা রিডাকশন যেটা আমরা বলি না কেন, সেটা লক্ষ্য হলো যে সর্বপ্রকার সংস্কার এবং ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু সম্পর্কে পূর্ব স্বীকৃত সকল ধারণাগুলিকে থেকে মনকে মুক্ত করে চেতনা, আর চেতনার বস্তুগুলো প্রকৃতপক্ষে কি কি উপাদানে গঠিত সেটার উপরে আলোকপাত করতে হবে। আর এই কাজ একমাত্র স্বচ্ছ চেতনা বা করার জন্য স্বচ্ছ চেতনা বা বিশুদ্ধ ধীশক্তির মাধ্যমেই সেটা সম্ভব হয়ে থাকে। তা হুসালের দর্শন বিশ্লেষণ করে দেখা যায় যে তিনি সমগ্র জাগতিক তথ্যে তথা মানবিক ঘটনার সারার্থ হিসাবে বিশুদ্ধ চেতনার অনুসন্ধানে তিনি আগ্রহী ছিলেন। এবং এক্ষেত্রে দেখা গেছে যে আত্মকেন্দ্রিকতাবাদীদের মতো জগৎকে তিনি ভ্রম বা মিথ্যা বলে কিন্তু প্রচার করেননি। তার মতে জগৎ আছে কি নেই তা আমাদের আলোচনার ক্ষেত্রে কিন্তু অপ্রাসঙ্গিক। তার বক্তব্য ছিল এই যে সবকিছুর ভিত্তিভূমি হলো বিশুদ্ধ চেতনা, পিওর কনসাসনেস যেটাকে বলা হয়। আর এই বিশুদ্ধ চেতনা এটাকে তিনি বলেছিলেন ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্ট বা অতীন্দ্রিয় বা অতিক্রমণমূলক আত্মা বা বিষয় বলে অভিহিত তিনি করেছেন। তো রিডাকশনের প্রত্যেকটা স্তরের চেতনা বিকশিত হতে হতে চরম বিশুদ্ধতায় কিন্তু স্তরে পূর্ণতা প্রাপ্ত পায়। অর্থাৎ কান্টের ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্টিভিটিটা হুসাল গ্রহণ করেননি, কারণ কান্টের বিষয়ী অভিজ্ঞতাপূর্ব স্বয়ংসম্পূর্ণ, তার কোনো ইতিহাস বা ক্রমবিকাশ ছিল না। কিন্তু হুসাল অর্থাৎ কান্টের বহির্জগতের ইন্দ্রিয় উপাদানকে
কান্ট কি করেছিলেন যে সুবিন্যস্তভাবে সুসজ্জিত করা ছিল তার মূল উদ্দেশ্য। অর্থাৎ বুদ্ধি ও অভিজ্ঞতার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে কান্ট বুদ্ধির সার্বজনীনতা ও আবশ্যকতা এই গুণগুলিকে তিনি কাজে লাগাইছিলেন। অপরদিকে অভিজ্ঞতা থেকে তিনি গ্রহণ করেছিলেন তথ্যের অভিনবত্ব। তো সেটা আমরা জানি, আমরা যখন কান্ট পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক জ্ঞান প্রতিষ্ঠা করাই ছিল কান্টের প্রধান উদ্দেশ্য। কাজেই কান্টের অতীন্দ্রিয় আত্মা সর্বদাই হবে স্বয়ংসম্পূর্ণ। তো বস্তুগত ভাববাদী দার্শনিক হেগেল বুদ্ধি ও অভিজ্ঞতার সেতু বন্ধনের জন্য এক পরম আত্মার অস্তিত্বকে কিন্তু স্বীকার করেছিলেন, যিনি বুদ্ধি ও অভিজ্ঞতা উভয়ের ঊর্ধ্বে বিরাজ করে। কিন্তু হুসাল এখানে কিন্তু একটা জিনিস, যে হুসাল বুদ্ধি অভিজ্ঞতার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কিন্তু কোনো বহিরাগত শক্তিকে স্বীকার করেননি। অর্থাৎ তিনি বলেছিলেন যে এই সম্পর্কটা হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে লব্ধ তথ্য যেহেতু অনিশ্চিত অসীম, তাই তিনি একে বর্জন করেছেন। আর সেটা হচ্ছে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে বন্ধনীকরণ পদ্ধতি বা ইপোকির সাহায্যে। এবং ক্রমান্বয়ে এই বিশুদ্ধিকরণ পদ্ধতি বা অগ্রাস পদ্ধতি যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল, এডিটিক এবং ফেনোমেনোলজিক্যাল, যেটা আমরা বলেছিলাম তিনটা কথা যেটা বলেছিলাম, এই তিনটে স্তরকে অতিক্রম করে পৌঁছে যায়, সেটা হচ্ছে বিশুদ্ধতম স্তরে। তাহলে দেখা যাচ্ছে যে যেখানে অতীন্দ্রিয় আত্মা তার বিশুদ্ধ বিষয়বস্তু নিয়ে আলোকিত করে তার চেতনার অঙ্গনে, হুসালের বিশুদ্ধ জ্ঞাতা পরিবর্তনশীল, অর্থাৎ বিশুদ্ধতার প্রত্যেকটি স্তর চেতনায় নিরবিচ্ছিন্ন প্রবাহ কিন্তু অক্ষুণ্ণ রাখে। অর্থাৎ চেতনার প্রত্যেকটা স্তরের কার্যকলাপ নির্ণীত হয় তার পূর্ববর্তী স্তরের দ্বারা। তো জাগতিক তথ্যের জটিলতার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে মানসিক জগতে চলতে থাকে প্রয়োজনীয় বিশুদ্ধিকরণ। এভাবে তথ্যতা ও আত্মা সমান্তরালভাবে কিন্তু অগ্রসর হয়। তাহলে দেখা যাচ্ছে যে হুসালের এই জ্ঞাতার প্রতিটি মুহূর্তের জ্ঞান তার পূর্ব জ্ঞানের দ্বারা প্রভাবিত। তাই বলা যায় হুসালের আত্মিকতা কখনোই আত্মময়তা প্রচার করে না। তিনি বলেন, চেতনাভিত্তিক বস্তু যদি সম্পূর্ণভাবে চেতনার উপরে নির্ভরশীল হয়, অর্থাৎ চেতনা থেকে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব যদি স্বীকার না করা হয়, তাহলে আত্মকেন্দ্রিকতাবাদকে মেনে নিতে হয়, যা বার্কলে ও হিউমের দর্শনে ঘটেছিল। এক্ষেত্রে দেখা গেছে যে হুসাল তার প্রথমেই বস্তু জগৎকে চেতনা থেকে স্বতন্ত্র করে রেখেছিলেন। অর্থাৎ বস্তু জগতে রয়ে গেছে পুরো একটা বন্ধনের মধ্যে, যেটাকে আমরা বারবার বলছি ইপোকি। অর্থাৎ সে তার আর আপন গতিতে বেড়ে উঠেছে, অপরদিকে চেতনা কিন্তু তার বিশুদ্ধকরণের কাজ করে গেছে। কিন্তু অভিজ্ঞতায় জগৎ আর চেতনার জগৎ এই দুটি কিন্তু পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং একটি আরেকটির পরিপূরক। তাই আত্মিকতাকে বাদ দিয়ে তথ্য তার তাৎপর্য নিরূপণ করা যায় না, আবার তথ্যকে বাদ দিয়ে আত্মিকতার জগৎ গড়ে উঠতে পারে না। তাই প্রত্যেক জ্ঞাতার একটি চেতনার জগৎ আছে, যে জগতে সে একা নয়, অন্য ব্যক্তিরাও কিন্তু অস্তিত্বশীল। তবে অন্য ব্যক্তি আমার কাছে বস্তু জগতের অবস্থিত জ্ঞেয় বস্তু মাত্র। তো সেক্ষেত্রেই আমরা বলবো যে প্রত্যেকটি জ্ঞাতা অপরের জ্ঞানের বিষয়বস্তুতে পরিণত হচ্ছে। তার মতে এই বিশুদ্ধ চেতনার তিনটি উপাদান থাকে, যেমন আমার সচেতন দেহ, যা একটি বস্তু হিসাবে আমার প্রত্যক্ষের বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সকল অভিজ্ঞতার কেন্দ্র হিসাবে আছে শুধু আমার চেতনা। আর তৃতীয়ত হচ্ছে অন্য ব্যক্তি দেহ, অর্থাৎ আমার জাগতিক শরীর যেন জগতে নিক্ষিপ্ত হয়ে আমার কাছে গিয়ে বস্তুরূপে প্রতিভাত হচ্ছে, অর্থাৎ অথচ সেটা হচ্ছে একটা সচেতন বস্তু। তাই একইভাবে কিন্তু এটা সাদৃশ্য নীতির উপর ভিত্তিতেই অন্য ব্যক্তি ও আমার জ্ঞানের বিষয় হতে পারে। তাই এইভাবেই আত্মকেন্দ্রিকতাকে অতিক্রম করে আমরা
অন্তর্ব্যক্তিতে উত্তীর্ণ হতে পারি। সুতরাং এই যে আত্ম অতিক্রমণই হচ্ছে আন্তর্ব্যক্তির সম্পর্কের মূল ভিত্তি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, দেখো যে চেতনা, আমরা কিন্তু প্রথম থেকে প্রতিভাস পড়তে যে চেতনা চেতনা চেতনা, এই চেতনা ছাড়া কিন্তু আসলে কোনো কিছুই আমরা খুঁজে পাইনি প্রত্যেকটা জিনিসের মধ্যে। এর মধ্যে আসলো আমাদের যে যে বিষয়বস্তু, অর্থাৎ আমরা ট্রান্সেন্ডেন্টাল যে কথাটা বললাম, যেটাকে আত্ম অতিক্রমণ করে, অর্থাৎ আমাদের মধ্যে যে সত্তাটা আছে সেটাকে অন্যভাবে আমরা যখন দেখি তখন অন্যরা আমাদের জ্ঞেয় বস্তু হয়। আমি যখন থাকবো তখন অন্যের কাছে আমি জ্ঞেয় বস্তু রূপে প্রতিভাত হব। তো এইভাবে কিন্তু আমাদের এই ট্রান্সেন্ডেন্টালটা অতিক্রমে গেছে। যাই হোক, আজকে তোমাদের এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের পর টপিকস আলোচনা করবো। আল্লাহ হাফেজ।